একদিন যাবৎ কলম ধরার সময় পাইনি। আগের রহস্যের সন্ধান নিয়ে লেখা তো দূর, তার আগেরটাই এখনো বাকি পড়ে আছে। বহুদিন ধরে কাগজ আর কলমের সাথে সম্পর্কটা কেমন বিচ্ছিন্ন হয়ে এসেছে। তার অবশ্যই একটা যথোপযুক্ত কারণ আছে, আর সেই কারণটা যেমন আশ্চর্যের তেমনই ভয়ানক। তার অবশ্যই একটা যথোপযুক্ত কারণ আছে, আর সেই কারণটা যেমন আশ্চর্যের তেমনই ভয়ানক। আগের বার সহজ একটা কেস একটা মাত্র মানুষের জন্য কিভাবে কঠিন হয়ে গেছিল তা পাঠকগণ জানেন। তা নিয়ে আলাদা করে বর্ণনা করার সময় আর পাঠকদের ধৈর্য, এই দুয়েরই চূড়ান্ত অবমাননা করা শামিল। তবুও যেটুকু বলা দরকার সেটুকুই বলবো। আগের কেসের প্রধান সত্যসন্ধানী ছিল সত্যবতী। অবশ্যই তা সত্যবতীর মতে, তবুও আমার বা ব্যোমকেশের এই নিয়ে কোনো প্রতিবাদ নেই। তারই পুরস্কার অথবা প্রাপ্যস্বরূপ আমাদের তার দুদিন পরেই যাওয়া হয়েছিল ভিক্টোরিয়া ঘুরতে। পাথরও কথা বলে, এই কথাটা অনেক আগেই শুনেছিলাম। তবে যতবারই ভিক্টোরিয়ায় ঘুরতে এসেছি ততবারই সেই কথাটা আমার মনে হয়েছে। এমনিতে আমি ব্রিটিশ আনুগত্য কিংবা তাদের শাসনের পক্ষপাতী কখনোই ছিলাম না। তবুও এই কিছু কিছু ক্ষেত্রে তারা যে সমস্ত নিদর্শন আমাদের দেশে রেখে গেছে তা সত্যিই অতুলনীয় আর অবিশ্বাস্য সুন্দর। তবে এ কথা ব্যোমকেশকে বললে সে তেলে বেগুনে জ্বলে উঠে বলবে, যত সব ভুগস চিন্তা ভাবনা। আরে আমাদের দেশের প্রতিভা তো মাথা তুলে দাঁড়াতেই পারে না। সব কিছুর মাঝে তোমরা যেভাবে রাজনীতি ঢুকিয়ে দাও, মনে হয় এ দেশে ওটা ছাড়া আর কিছুই নেই। তাই এই নিয়ে তাকে কিছু না বলে সৌন্দর্য আহরণ করলাম প্রাণপণে। ভিক্টোরিয়ার পাশের লেকের ধারে বসে যখন অতুল কীর্তি এই সাদা রঙের মর্মর স্থাপত্য দেখি, তখন যেন মনে হয় ইংল্যান্ডের কোনো এক প্রাসাদের কাছে এসে পড়েছি। এক্ষুনি হল্ট শব্দে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে যাবে, আর তাদের মাঝখান দিয়ে ঘোড়ার গাড়িতে শব্দ তুলে যাবেন স্বয়ং মহারানী ভিক্টোরিয়া। অজিত, অজিত! ব্যোমকেশের ডাকে আমার ঘোরটা কাটল। দেখি সবুজ ঘাসের বাগানে আমি বসে আছি, সত্যবতী একটু দূরে দাঁড়িয়ে, আর ব্যোমকেশ আমার দিকে তাকিয়ে। কি হে অজিত, কি ভাবছিলে অত? রানী ভিক্টোরিয়াকে দেখতে পাচ্ছিলে নাকি? না হে, এই ভিক্টোরিয়ার সৌন্দর্য মানসচক্ষে উপভোগ করিবার ক্ষুদ্র প্রয়াস করিতেছিলাম। ক্ষুদ্র প্রয়াসে কাজ হবে না, বৃহৎ প্রয়াস করতে হবে। এখন চলো বাড়ি। আমি উঠে দাঁড়াতেই সে এগিয়ে গিয়ে সত্যবতীকে কি যেন একটা বলল। তারপর আমার দিকে সরে এসে কানের কাছে মুখটা এনে বলল, এখনই বাড়ি ফিরবে নাকি শহরটা আর একটু ঘুরেই না হয়? ব্যোমকেশ এভাবে শহর ঘোরার কথা কখনো বলেনি। আমার অবাক হওয়ারই কথা, কিন্তু আমার কেমন যেন শরীরটা খুব খারাপ লাগতে শুরু করলো। আমি বললাম, ব্যোমকেশ, আজ আর নয়, বাড়ি ফিরে চল, শরীরটা আজ আর ভালো লাগছে না। ব্যোমকেশ বেশ উত্তেজিত হয়ে বলল, সে কি হে, কই দেখি দেখি। তারপর আমার গলার কাছটায় হাত দিয়ে বলল, সামান্য গরম শরীর, একটা কাজ করো, যাবার সময় একবার ডাক্তারের কাছে ঘুরে যাওয়া যাক। আরে করো কি, সামান্য শরীরটা গরম হয়েছে এত ভেবো না। ব্যোমকেশ কি যেন একটা ভাবল, তারপর বলল, ওফ অজিত, চলো, যাওয়াটা দরকার। বলেই সত্যবতীকে ডাকল। এই সত্য, এদিকে একবার এসো তো, দেখো অজিতের জ্বর এলো নাকি। ব্যোমকেশ কোনো কথাই শুনল না আমার। প্রায় জোর করে দুজন মিলেই আমায় নিয়ে গেল ডাক্তারের কাছে। এই হলো আমার ভূমিকা। তারপর থেকে আমি আজ বিছানায় 4 দিন হলো। মাঝে মাঝে প্রবলভাবে শরীর কাঁপিয়ে জ্বর আসে, কিন্তু বেশিক্ষণ থাকে না, ছেড়ে যায়। ওষুধপত্র সব সত্যবতীই দেখছে। তবে আমার অবস্থা খুবই কাহিল। তবে এর মাঝে আর একটা নতুন ঘটনা ঘটেছে, সে কথাই এখন বলা যাক। যদিও পুরোটাই আমার ব্যোমকেশের মুখে শোনা, কারণ আমি এখন একটা আলাদা ঘরে একাই থাকি। আসল কথাটা হলো এরকম, আমার অসুস্থতার সাথে সাথেই ব্যোমকেশের হাতে একটা নতুন কেস এসেছে।
যেদিন আমরা ভিক্টোরিয়া থেকে ফিরলাম তার পরদিনই আমাদের বাড়িতে এলেন একজন ভদ্রলোক। আমি নিজের চোখে কিছুই দেখিনি, সবটাই ব্যোমকেশের বর্ণনা। ভদ্রলোকের উচ্চতা প্রায় 5.5 ফুটের মতো, পায়ে চামড়ার জুতো, পরনে অতি সাধারণ পাঞ্জাবি আর ধুতি, চোখে চশমা যার মোটা কাচ দূরের জিনিস সুদৃশ্য করতে সাহায্য করে, গালে একটা ছোট কাটা দাগ আছে, মাথার চুল এক পাশে ঠেলে আছড়ানো, যার প্রায় বেশিরভাগই পাকা, তার একটা দাঁত সোনা দিয়ে বাঁধানো। ঘরে ঢোকার আগে তিনি খোলা দরজায় একবার নক করেন, তারপর বাইরেই জুতো খুলে আসতে যাচ্ছিলেন। ব্যোমকেশ বাধা দেওয়ার পর জুতো পরেই তিনি ভিতরে আসেন। তবে ব্যোমকেশের মনে হচ্ছিল তার হাতে একটা লাঠি থাকা দরকার ছিল। এরপরেও ব্যোমকেশ আরও অনেক বর্ণনা দিয়েছিল, যা শুনতে শুনতে আমি প্রায় অবাক হয়ে যাচ্ছিলাম। সামান্য সময় এতটা পর্যবেক্ষণ শুধু ব্যোমকেশের পক্ষেই সম্ভব। এবার তাহলে আসল কথাটা বলি। ভদ্রলোকের নাম মাধব অধিকারী, বাঙালি। তার আদি নিবাস পূর্ববঙ্গে, সেখান থেকে কাজের সূত্রে এখানে আসা। তারপর লোহা লক্করের ব্যবসায় বিস্তর মুনাফা করে নিয়ে এখন এখানেই থেকে গেছেন। তার এক ছেলে আছে, তার নাম সনাতন। তাছাড়া স্ত্রী আর আছে একটা বিধবা বোন। মাসখানেক আগে ব্যবসায় তার একটা বড় ক্ষতি হয়। কোনো একজনের সাথে শেয়ারে অন্য একটা ব্যবসা করছিলেন। সেই ব্যবসায় ক্ষতির কারণ হিসেবে সেই শেয়ারের মালিককেই দায়ী মনে করলেও শক্ত কোনো প্রমাণ ছাড়া তার বিরুদ্ধে মামলা করাও অসম্ভব ব্যাপার। তাই তিনি সে পথে আর হাঁটেননি, বরং তার সাথে ভালোভাবে কথা বলে একটা মীমাংসার দিকে আসতে চান। এ অবস্থায় হঠাৎ করেই তার মনে হতে থাকে কেউ বা কারা যেন তার উপর নজর রাখছে। তিনি বাড়ি থেকে কারখানায় যাওয়ার পথে কিংবা বাড়িতেও মাঝে মাঝে তার মনে হয়েছে এই ব্যাপারটা। এবার তিনি পুলিশকে সমস্তটা জানিয়ে সাহায্য চাইতেই পারতেন, কিন্তু তাতে তার মনে হয়েছে ব্যাপারটা আরও জটিল হয়ে যাবে। তাই এই বিষয়ে তিনি ব্যোমকেশের সাথে পরামর্শ করতে এসেছেন। ব্যোমকেশের হাতে এই মুহূর্তে কোনো কেস ছিল না, একমাত্র সেই মূর্তিগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা ছাড়া। কিন্তু একজন লোকের সামান্য মনে হয়েছে যে কেউ তার উপর নজর রাখছে, তা নিয়ে নড়াচড়া করতে সে মোটেই রাজি নয়। অন্তত এটা আমার ভাবনা ছিল। কিন্তু ব্যোমকেশ যখন বলল, কেসটা নেওয়া দরকার ছিল অজিত, কেসটা নিলে হয়তো ভদ্রলোককে এভাবে সমস্যায় পড়তে হতো না। আমি বিছানায় উঠে বসেছিলাম। এই কয়েকদিনে আমার শরীর কিছুটা সুস্থ। ডাক্তারের মতে জলের জন্য পেটের কোনো সমস্যা হয়েছে, তাই এই জ্বর। আমি বললাম, সমস্যাটা কি? ব্যোমকেশ আমার দিকে তাকিয়ে বলল, ভদ্রলোক ভূতের ভয় পাচ্ছেন। এতদিন তার মনে হচ্ছিল তাকে কেউ অনুসরণ করছে। এখন সেটা এতটাই বাড়াবাড়ি হয়ে গেছে যে রাত্রে ঘুমোতে পারছেন না তিনি। ঘুমোলেই মনে হচ্ছে কেউ যেন তার মাথার কাছে জানলার ধারে দাঁড়িয়ে তাকে দেখছে। জানালা বন্ধ করে ঘুমোলেই তো হয়, আর তাছাড়া ঘরটাও বদলে নিয়ে দেখা যেতে পারে তো। সব চেষ্টাই করেছেন তিনি। আসলে ওনার বাড়ির সবকটা শোবার ঘরই দোতলা, আর সেখানে প্রতি ঘরের বিছানার মাথার দিকে আছে একটা জানালা। বাড়িটা নাকি ওনার বাবার আমলে তৈরি, যদিও তৈরি করেছিলেন তিনি। তবে বাবার কোথায়? এবার বাবা অনেকদিন আগেই পরলোক গমন করেছেন, আর রেখে গেছেন এই অদ্ভুতভাবে তৈরি বাড়িটা। সে বাড়িতে তুমি গেছিলে? হ্যাঁ, কেসটা নেব না করেও এই অদ্ভুত ব্যাপারটা আমায় একটু নাড়া দেয়, তাই গিয়েছিলাম ওখানে। ব্যোমকেশ এবার বাড়ির বর্ণনা দেওয়া শুরু করে। আমি চুপ করে শুনতে থাকি। বাড়ির সামনে বড় প্রশস্ত জায়গা, দুপাশে বাগান, মাঝে একটা চলার রাস্তা, 3 তলা বাড়ির ওপরের তলার ঠাকুর ঘর, নিচে রান্নাঘর আর বসার ঘর। খাবার জন্য ঢুকেই বড় একটা খোলা জায়গা। দোতলায় টানা লম্বা 4টে ঘর। একটায় থাকেন মাধব অধিকারী, আর একটায় তার স্ত্রী, অন্য দুটোয় ছেলে আর বিধবা বোন। কাজের লোক 2জন বাড়িতেই থাকে নিচের একটা ঘরে।
বাড়ির পিছনে একটা ঝিল মতো আছে। বড় দরজা দিয়ে ঢুকেই লম্বা সিঁড়ি এক পাশ দিয়ে ঢুকে গেছে ওপরের দিকে। দোতলার অন্য পাশ দিয়ে সিঁড়ি গেছে 3 তলায়। দোতলার ঘরে বসেই কথা বলছিল ব্যোমকেশ। এই সমস্যাটা ঠিক কতদিন ধরে হচ্ছে বলে আপনার মনে হয়? প্রায় মাসখানেক বা তার থেকে একটু বেশি। রাত্রে ভয়টা ঠিক কেমন হচ্ছে যদি একটু খুলে বলেন। প্রথম যেদিন আপনার বাড়ি গেলাম তারপর দিন থেকেই এমনটা হচ্ছে। রাত্রে রোজকারের মতো খাওয়া দাওয়া সেরে শুতে এসেছি। আমার অভ্যেস আছে রোজ খাওয়া দাওয়ার পর একবার ছাদে গিয়ে একটু হেঁটে বেড়ানো। সেদিন সেরকমই ছাদে গিয়েছিলাম, তখন কিন্তু তেমন কিছুই দেখতে পাইনি। ছাদ থেকে নেমে এসে নিজের ঘরে গিয়ে শুয়ে বললাম। ঘুমটা আসছে এমন সময় মনে হলো ঘরের খোলা জানলা দিয়ে কে যেন আমার দিকে তাকিয়ে দেখছে। কথাটা শুনতে অদ্ভুত মনে হতে পারে, কিন্তু আসলেই তা সত্যি বলে আমার মনে হচ্ছিল, যেন আমি তাকালেই দেখতে পাবো তাকে। এতটা বলে থামলেন মাধব অধিকারী। আপনি নিশ্চিত যে কেউ আপনার জানালার বাইরে দাঁড়িয়েছিল? আপনার জানালা কিন্তু বাড়ির দোতলায়। একবার তো কার্নিশ বেয়ে যদি কেউ ওপরে আসে তাহলে কিন্তু তার পক্ষে জানালায় দাঁড়ানো সম্ভব। তবে তাহলে তো তাকে বাড়ির দারোয়ান দেখবেই। আমি নিশ্চিত ব্যোমকেশ বাবু, আমি জানি না কিভাবে সম্ভব হলো এটা। আমি নিজে দারোয়ানের সাথে কথা বলেছি, ভয়ও দেখিয়েছি, কিন্তু সে কাউকেই দেখেনি। অনেক বছরের দারোয়ান, অকারণে সে মিথ্যে কথা বলবে না। তাহলে আপনি বলতে চাইছেন যে আপনি যা দেখেছেন তা সত্যি? আচ্ছা, একবার আপনার স্ত্রীর সঙ্গে যদি কথা বলা যেত। দুঃখিত ব্যোমকেশ বাবু, ওরা কেউই এখন বাড়িতে নেই। শহরের বাইরে গেছে একটা নিমন্ত্রণ রক্ষা করতে। আপনি অন্য একদিন এলে তাদের সাথে দেখা হবে। আমি তারপর দারোয়ানের সাথেও কথা বলি, কিন্তু তেমন কিছুই জানা গেল না তার থেকে। এতটা বলে ব্যোমকেশ আমার দিকে তাকালো, তারপর একটু থেমে নিয়ে বলল, এই একটা ব্যাপারই আমার খটকা লাগছে। লোকটার হয় কোনো মানসিক সমস্যা আছে, আর না হয় ব্যাপারটা অতি গুরুতর। তাহলে কেসটাকে তুমি নিচ্ছ? কিন্তু এই কেসের তদন্তের শুরুটা করবে কোথা থেকে? সেটাই তো আমাদের প্রথম কাজ হবে অজিত। আচ্ছা, তুমি কি এখন সুস্থ বোধ করছো? যদি করো তাহলে কাল তোমায় একটা দায়িত্ব দেব, আর যদি না করো তাহলে আমাকেই যেতে হবে। আসলে আমি আর বেশি দেরি করতে চাইছি না, কারণ যদি মাধব অধিকারীর কথা সত্যি হয় তাহলে একটা খুন হয়ে যাওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। হ্যাঁ, একটু সুস্থই বোধ করছি। একটু হাঁটাচলা করলে বোধহয় বাকিটাও ঠিক হয়ে যাবে। কিন্তু যাব কোথায়? ব্যোমকেশ আমার কাঁধে হাত রেখে বলল, তুমি যাবে মাধব অধিকারীর অফিসে, আর আমি যাব কাল বলবো তোমায়। এখন শুয়ে পড়ো তুমি, আজকের দিনটা বিশ্রাম নাও। কাল থেকে শুরু হবে আমাদের যাত্রা। পরদিন সকালে ব্যোমকেশের দেওয়া ঠিকানা মিলিয়ে আমি গিয়ে পৌঁছলাম মাধব অধিকারীর কারখানায়। শরীরটা আগের থেকে অনেকটাই ঝরঝরে লাগছে। কারখানাটা একটা বড় রাস্তার এক পাশে, অনেকটা জায়গা নিয়ে তৈরি। কারখানার সামনে একটা বড় গেট। সেখানে দাঁড়িয়ে থাকা দারোয়ান আমায় জিজ্ঞেস করলো, কিসকো মাংতা? কিসকো মাংতা? তা আমিও যে জানি না তার তাকে বললাম না। ব্যোমকেশের দেওয়া একটা কার্ড নিয়ে তাকে দেখতেই সে আমাকে বলল, साहेब के साथ मुलाकात करना है, लेकिन वो तो अभी तक आया नहीं। আমি ভেতরে গিয়ে অপেক্ষা করলে কি অসুবিধা হবে? তোমার সাহেব কিন্তু আমায় অপেক্ষা করতে বলেছেন। সে একবার ভাবল, মাথা চুলকে নিয়ে তারপর বলল, साहेब बोला है तो आप जाइए। বলে গেটটা খুলে দিল। আমি ভেতরে যেতেই লোহা লক করে টুংটাং শব্দ পেলাম। আমি ডান দিকে তাকাতেই একজন মেকানিক গোছের কাউকে একজন দেখতে পেলাম। তাকে বললাম, ভাই শুনছো, এই অফিস ঘরটা কোন দিকে? অফিসে এসে ঢুকতেই ভেতর থেকে একজন লোক উঠে দাঁড়িয়ে বলল, হ্যাঁ বলুন। আমি নমস্কার করে বললাম, নমস্কার, আমি আসলে মিস্টার অধিকারীর সাথে দেখা করতে এসেছি। বলেই তাকে কার্ডটা দেখালাম।
আমি বসে আছি, লোকটি খাতায় কি যেন একটা লিখছে। আমি একটু কেশে নিয়ে আমার কাজ শুরু করলাম। আপনি কি এই কারখানার ম্যানেজার? ওকে, হ্যাঁ, আমি অমর সামন্ত। এই কারখানার পুরোটা আমি দেখাশোনা করি। আপনি কতদিন ধরে এখানে আছেন? প্রায় বছর 7 হবে। কিন্তু কেন বলুন তো? না মানে এমনিই জানতে চাইলাম। আপনাদের এই মালিক ভদ্রলোক কি রোজ আসেন কারখানায়? হ্যাঁ, তিনি রোজই আসেন ওই 12টা নাগাদ। ও আচ্ছা, তাহলে তো আমায় অনেকক্ষণ অপেক্ষা করতে হবে। একটু হেসে নিয়ে আবার তিনি নিজের কাজে মন দেন। এবার আমি দ্বিতীয় কাজটা শুরু করি। আচ্ছা, আপনাদের মালিক মানে মাধব অধিকারীর কি ইদানিং কোনো পরিবর্তন লক্ষ্য করেছিলেন? এবার ভদ্রলোক একটা অদ্ভুত দৃষ্টিতে তাকালেন, তারপর বললেন, কে বলুন তো আপনি? আমি একটু ভেবে নিলাম, তারপর বললাম, আমি আসলে একটা কাজের জন্য এখানে এসেছি। মাধব অধিকারী আসতে বলেছিলেন, তাই আসলে শুনেছিলাম ওনার নাকি ইদানিং কোনো মাথার সমস্যা হয়েছে, তাই জানতে চাইলাম। এবার ম্যানেজার ভদ্রলোক যেন একবার স্বতন্ত্র হয়ে চারিদিকে দেখে নিলেন। একবার দেখে নিলেন, তারপর বললেন, ঠিকই বলেছেন আপনি। ইদানিং ওনার মনে হচ্ছে কারা যেন ওনাকে ফলো করছে বারবার, কিন্তু মাথা খারাপ বা অন্য কোনো সমস্যা কিন্তু দেখা যায়নি আর। আমি বুঝলাম আমার ঠিক করে রাখা রাস্তাতেই চলছে গাড়ি, তাই বললাম, আগে কি কোনোদিন এমন কোনো সমস্যা দেখেছিলেন? একদমই না, বরং ওনার মাথা ভীষণ পরিষ্কার। অনেক কাজ যা আমার করতে অনেক সময় লাগে তা তিনি তাড়াতাড়ি করে ফেলতে পারতেন। তবে ওই ওনার পার্টনারের সাথে একটা ব্যবসা নিয়ে ঝামেলা হবার পর থেকেই এমনটা হচ্ছিল। আমি বুঝলাম আমার আর কিছুই জানার নেই, তাই বললাম, এই পার্টনারের কথা আপনি কি কিছু জানেন? এবার সে আমায় হতাশ করল। সে সেই পার্টনারের নাম জানে না। আমি একবার ঘড়ি দেখে নিয়ে বলি, আচ্ছা আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। হ্যাঁ। তিনি নিজের কাজে মন দিতেই আমি বাইরে বেরিয়ে আসি। তারপর একই কায়দায় বাইরের দুজন মেকানিকের সাথে কথা বলি। তারাও সবই একই কথা জানায়, মাধব অধিকারীর মাথায় কোনো গণ্ডগোল ছিল বলে তাদের অন্তত জানা নেই। তবে কানাঘুষো তারা শুনেছে সেই ফলো করার ব্যাপারটা। আমি বাড়ি ফিরে এসে দেখি ব্যোমকেশ তখনও আসেনি। আমি স্নান সেরে অপেক্ষা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি তা আমার মনে নেই। যখন ঘুমটা ভাঙল তখন দেখি বিকেল হয়ে এসেছে। উঠে বসার ঘরে গিয়ে দেখি ব্যোমকেশ তার চেয়ারের ওপর বসে খুব মন দিয়ে একটা পুরনো খবরের কাগজ দেখছে। আমি বললাম, এই আমায় ডাকলে না কেন? ও, তুমি উঠে পড়েছো? আসলে তোমার শরীরের কথাটা ভেবেই তোমাকে আর ডাকলাম না। শরীরের কথা ছাড়ো, সব ঠিক আছে। তুমি কোথায় বেরিয়েছিলে বলো তো? মাধব অধিকারী সেই পার্টনারের সাথে একবার দেখা করতে গিয়েছিলাম, কিন্তু লাভ খুব একটা হলো না। তোমার কথা বলো। কারখানার ম্যানেজার আর কর্মচারীরা সবাই বলল মাধব অধিকারীর নাকি মাথার কোনো সমস্যা নেই, তবে ওই ফলো করার ব্যাপারটা প্রায় সবাই জানে। আচ্ছা, তাহলে মাধব বাবুর মাথায় কোনো গন্ডগোল নেই বলছো? তুমি কার সাথে দেখা করতে গেছিলে? মাধব বাবুর সন্দেহ তার সেই বিজনেস পার্টনার অলোকেশ চান্দিয়ালি এসবের পেছনে, তাই তার সাথেই একটু কথা বলতে হলো। জানতে পারলে কিছু? জানতে পারলাম অজিত, কিন্তু যা জানতে পারলাম তাতে কেসটা আরো ঘোরালো হয়ে গেল। আমার সন্দেহ ছিল এই অলোকেশ চান্দিয়ালি মাধব বাবুর পিছনে লোক লাগিয়েছেন, কিন্তু তার কথা শুনে মনে হলো তৃতীয় কেউ আছে এই কেসে। হেয়ালি করো না তো ব্যোমকেশ, সবটা খুলে বলো আমায়। উফ, আরেকটু সময় দাও অজিত, আরেকটু। আগে আমি নিজে ভালোভাবে ব্যাপারটা বুঝে নিই, তারপর না হয় তোমায় বলবো। আমি বুঝলাম ব্যোমকেশ কোনো একটা বিষয় নিয়ে গভীরভাবে ভাবছে। চিন্তার ভাব স্পষ্ট ফুটে ওঠা কপালের ভাঁজে। এসবই জানান দিয়ে যায় কেসটা সত্যিই সহজ নয়। আমি আর কি করি, অকারণে বসে না থেকে আমিও চোখ বুজে ভাবতে লাগলাম সবকিছুই। একজন বড়লোক ব্যবসায়ীর সদ্য একটা ব্যবসায় কিছুটা ক্ষতি হয়েছে, অথচ সে আইনানুগ কোনো ব্যবস্থাই নিতে চাইছে না। তারপর থেকেই তার মনে হচ্ছে
কেউ বা কারা তাকে যেন ফলো করছে। সেটা এতটাই তীব্র মাত্রায় যে রাত্রে ঘুমের ঘোরেও তার মনে হচ্ছে তাকে কেউ যেন দেখছে, অথচ তার মাথার কোনো সমস্যা নেই, অন্য সব কাজ তার স্বাভাবিক। তার মানে তার মনে হওয়াতে কোনো ভুল নেই। তবে যে জানালার কাছে তিনি কাউকে দেখতে পাচ্ছেন সেটা দোতলায়। কোনো সাধারণভাবে সেখানে বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। তাহলে আসল রহস্যটা কি? আমি চোখ বুজে চেয়ারের ওপর শুয়ে আছি, এমন সময় ব্যোমকেশ বলে উঠল, আচ্ছা অজিত, ধরো তোমার মনে হচ্ছে কেউ তোমায় ফলো করছে সারাদিন, তাহলে এমন ক্ষেত্রে তোমার প্রথম সন্দেহ কার ওপর হবে? আমি চোখ খুলে সোজা হয়ে বসে বললাম, এ তো অতি সাধারণ ব্যাপার। আমার যদি কোনো শত্রু থেকে থাকে তার উপরেই প্রথম সন্দেহ হবে। এখানে মাধববাবুর শত্রু বলতে মাধববাবু মনে করেন অলোকেশ চান্দ্রিয়ালকে। আর দ্বিতীয় কার কথা মনে হবে? এবার আমি একটু ভাবনায় পড়লাম। ব্যোমকেশ বলল, এমন কেউ কি শত্রু হতে পারে না যার উদ্দেশ্য তোমার জানা নেই? হতেই পারে। তুমি ভুলে যাচ্ছ ব্যোমকেশ, মাধববাবু কিন্তু একজন বিজনেসম্যান। তার একটা কেন, অনেক শত্রু থাকতে পারে। আমি সেটা ভুলছি না অজিত, কিন্তু সমস্যা করছে ওই রাত্রের ব্যাপারটা। এতটা রিস্ক নিয়ে কেউ তার বাড়িতে তার জানালার কাছে দাঁড়িয়ে থাকবে, এটা অতিরিক্ত রকমের বাড়াবাড়ি বলে মনে হচ্ছে না? সে তো ঠিক, কিন্তু তাহলে এই ফলো করার ব্যাপারটা কি মনে হচ্ছে তোমার? ব্যোমকেশ কিচ্ছু বলল না, শুধু বলল, কাল সকালে তৈরি থেকো, আমাদের একবার বেরোতে হবে। পরদিন সকালে ব্যোমকেশের ডাকে আমার ঘুম ভাঙল। উঠে দেখি বসার ঘরে চা দিয়েছে সত্যবতী। আমি মুখ ধুয়ে এসে বসতেই ব্যোমকেশ বলল, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমাদের বেরোতে হবে। আমি তৈরি ছিলাম। তাড়াতাড়ি চা খেয়ে নিয়ে বললাম, চলো যাওয়া যাক। মাধব অধিকারীর বাড়ির বর্ণনা পাঠক আগেই শুনেছেন, তাই আর একবার তা জানিয়ে বিব্রত করা আমার উদ্দেশ্য নয়। বরং যেটা জানানো প্রয়োজন তা হলো দোতলার ঘরের জানালাগুলো সব পেছনের দিকে, আর সেই জানালার নিচের সোজাসুজি একতলায় জানলার কার্নিশে দাঁড়িয়ে ওপরের জানলার নাগাল পাওয়া অসম্ভব। মাধব অধিকারী বাড়িতেই ছিলেন, হয়তো ব্যোমকেশ ওনাকে বলেই রেখেছিল। বসার ঘরে আমি আর ব্যোমকেশ বসতেই মাধববাবুর স্ত্রী এসে ঢুকলেন। মাধববাবু আগেই জানিয়েছেন তার নাম সাবিত্রী। মাধববাবুর চেয়ে বয়স অনেকটাই কম বলে মনে হলো, চেহারায় আভিজাত্য আছে। তিনি আমাদের উল্টো দিকের একটা গদি লাগানো চেয়ারে বসে নমস্কার জানালেন ব্যোমকেশকে। সেও প্রতি নমস্কার করে তাকে প্রশ্ন করল, আচ্ছা, আপনার কি মনে হয় কোনো শত্রু আছে যে মাধববাবুর ক্ষতি করার জন্য এমনটা করতে পারে? আসলে ব্যোমকেশ বাবু, আমি তো এসব ব্যাপারে জানি না। ওনার ব্যবসা কিংবা অন্য ব্যাপারে উনি বাড়িতে কথাবার্তা একটু কমই বলেন। তবে কিছুদিন আগে ওনার একজনের সাথে ব্যবসা নিয়ে কিছু সমস্যা হয়েছিল, তাই আমার মনে হয় তিনি যদি... হ্যাঁ, এ সন্দেহ তো আমাদেরও আছে। এছাড়া অন্য কেউ কি? না, এছাড়া অন্য কারোর কথা আমার জানা নেই। আমি ব্যোমকেশকে একটা ছোট্ট ধাক্কা দিয়ে বললাম, একবার এই ঘরটা দেখা যেতে পারে? আমার কথাটা আমি মাধববাবুকে উদ্দেশ্য করেই বলছিলাম। তিনি বললেন, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসুন না। দেখুন না, কালো ঘর বদল করে শুলাম, অথচ সেই একই ব্যাপার। চায়ের ট্রে এসে গেছিল। সবাই চা খেতে খেতেই মাধববাবুর ছেলে পরে শেষে পড়ল। সে কোনো একটা কলেজে পড়ে, সে সেখান থেকেই ফিরছে। তাকে দেখেই মাধববাবু বললেন, এই আমার ছেলে বরেশ। আমরা তার দিকে তাকাতেই সে এসে দাঁড়ালো আমাদের সামনে। তার বয়স হবে ওই 24-এর মতো। মুখে একটা শান্ত কিশোর ভাব আছে। কাঁধের ব্যাগটা সে একপাশে রেখে বসলো অন্য চেয়ারে। ব্যোমকেশ বলল, আপনাদেরকে কষ্ট করতে হবে না, আমি পরেশকে নিয়েই দেখে নিচ্ছি ঘরটা। তাহলে তো ভালোই হয়।
আমায় একটু তাড়াতাড়ি বেরোতে হবে, কারখানায় কিছু কাজ রয়েছে। মাধববাবু উঠে গেলে আমরা দোতলার দিকে এগোলাম। একটা ঘরে ঢুকে পরেশ বলল, বাবা কাল রাতে এ ঘরেই শুয়েছিলেন। ব্যোমকেশ সে কথার উত্তর না দিয়ে বলল, তুমি কি আমায় কিছু বলতে চাইছো? পরেশ এ কথায় চমকে একবার ব্যোমকেশের দিকে তাকালো, তারপর মাথা নামিয়ে বলল, কই না তো। কেন জানি না, আমার মনে হলো সে যদি না হয় খুব ভালো, তবে তোমার বাবার কিন্তু জীবন সংশয় আছে। যদি কিছু জানো তবে আমায় জানাতে পারো। এই আমার টেলিফোন নম্বর রইল। আমি দেখলাম জানালাটা, বাইরে বড় উঁচু পাঁচিল, তার ওপারে একটা ঝিল, জানালায় গড়াত দেওয়া। নিচের দিকে তাকিয়ে এমন কিছুই পেলাম না যা দিয়ে জানা যায় এখানে কেউ দাঁড়িয়ে থাকতে পারে। এবার পরেশ বলল, বাবা তো সারাদিন বাইরেই থাকেন, যখন ফেরেন রাত হয়ে যায়। আসলে কিছুদিন ধরে আমারও মনে হচ্ছে আমায় খুব ফলো করছে। এটা মনের ভুলও হতে পারে। আসলে কলেজ থেকে বেরিয়েই মাঝে মাঝে একটা লোককে দাঁড়িয়ে থাকতে দেখি উল্টো দিকে। আমি চমকে উঠলাম। ব্যোমকেশ বলল, এটা জানিয়েছো বাড়িতে? না, এমনিতেই বাবার সমস্যাটা নিয়ে বাড়িতে সবাই চিন্তিত। তার মাঝে যদি আমিও এরকম বলি তাহলে সবাই ভয় পেয়ে যাবে। বেশ, এখনই বাড়িতে কিছু বলার দরকার নেই। যদি সেই লোকটাকে দেখো তাহলে আমায় জানাবে, আর ভালো করে চিনে রাখার চেষ্টা করবে তাকে। ব্যোমকেশের কথা থেমে গেল। সে দরজার দিকে তাকিয়ে থেকে এক দৌড়ে বাইরে বেরিয়ে গেল। তারপর ফিরে এসে বলল, চলি তাহলে আমরা আজ। বলে একবার পরেশের কাঁধ ঝাঁকিয়ে বেরিয়ে এলো ব্যোমকেশ। আমিও তার পিছনে বেরিয়ে এলাম। বাইরে আসতেই মনে হলো কে যেন সিঁড়ি দিয়ে নেমে গেল এইমাত্র, কিন্তু আমরা তাড়াতাড়ি নিচে নেমেও কাউকে দেখতে পেলাম না। আমরা নিচে নামতেই সাবিত্রী দেবী নিচের একটা ঘর থেকে বেরিয়ে এলেন। আমাদেরকে দেখে বললেন, চলে যাচ্ছেন আপনারা? হ্যাঁ, আমাদের একটু অন্য কাজ আছে। আচ্ছা, মাধব বাবুর বোনকে তো দেখলাম না। ও তো রান্নাঘরে আছে। এই মাধবী, মাধবী, একবার এদিকে আয় তো। হাঁক ডাকে যে এসে দাঁড়ালো তাকে মাধববাবুর বোন বলে চিনতে সন্দেহ হয় না। ব্যাপারটা পরিষ্কার করে দিলেন সাবিত্রী দেবী নিজেই। মাধব মাধবী যমজ, মাত্র কয়েক মিনিটের বড় মাধববাবু। তাকে ব্যোমকেশ প্রশ্ন করল, আপনার দাদার শত্রু কে থাকতে পারে, ওই ব্যাপারে আপনি কিছু বলতে পারেন? দাদার যে কেউ শত্রু থাকতে পারে তাই আমার বিশ্বাস হয় না। তবে বৌদির মুখে শুনেছিলাম যে ব্যবসা নিয়ে নাকি একজনের সঙ্গে ঝামেলা হয়েছিল। ঠিক আছে, পরে দেখা হবে তাহলে। আর হ্যাঁ, আপনারাও একটু সাবধানে থাকবেন। বলে আমরা বেরিয়ে এলাম। আমি বললাম, তাহলে কি বুঝলে ব্যোমকেশ? যা বুঝলাম অজিত, সমস্যা আরো বেশি ভয়ঙ্কর, আরো বেশি জটিল। একটা খুন না হয়ে যায় আবার। আর এ ব্যাপারে কোনো কথা হলো না আমাদের। রহস্যের জালে জড়িয়ে থাকা ব্যোমকেশ বাকি রাস্তা কি যেন ভাবতে ভাবতে ফিরল। আর আমিও বুঝতে পারলাম আমার জ্বরটা আবার বাড়ছে। ব্যোমকেশের ধারণা যে অমূলক হয় না তা আমার থেকে ভালো বোধহয় বেশি কেউ জানে না। কাল বাড়ি ফিরে আসার পর আর তেমন কিছুই ঘটেনি। সারা বিকেলে ব্যোমকেশ তার ডায়েরিতে কিসব যেন লিখল, তারপর তা নিয়েই সারাক্ষণ বসে রইল। শুধু একবার প্রশ্ন করল, আচ্ছা অজিত, তোমার যদি প্রাণের ভয় থাকে আর তোমার যদি অনেক টাকার সম্পত্তি থাকে, তাহলে প্রথম তুমি কি কাজ করবে? আমি ঠিক উত্তর দিতে পারলাম না। আসলে যদি আমার কাছে অনেক টাকা থাকতো তাহলেই হয়তো আমি উত্তর দিতে পারতাম। ব্যোমকেশ আর কিচ্ছু বলল না, শুধু নিজের মনে বলল, একটাই সূত্র, একটা মাত্র, কিন্তু মোটিভটা কি? বলে হাওয়ায় একবার হাত চালিয়ে বলল, খেলাটা জমে উঠেছে। কোনটা আসল খেলা বা কোন খেলার কথা ব্যোমকেশ বলতে চাইছিল তা আমি জানি না। তবে অনেক রাত্রে একবার টেলিফোন বেজে উঠতেই ব্যোমকেশ দৌড়ে গিয়ে সেটা তুলল।
যেন এটার জন্যই সে অপেক্ষা করছিল সারাদিন ধরে। কথা বলার পর আমার কাছে এসে বলল, একটা আলো পাওয়া গেছে, তবে সেটার উপর ভিত্তি করে থাকতে গেলে অনেক দেরি হবে। একটা কিছুর জন্য অপেক্ষা করতে হবে। অপেক্ষা কিন্তু আর করতে হলো না, কিন্তু যেটা ঘটলো তার জন্য আমি কিংবা ব্যোমকেশ কেউই প্রস্তুত ছিলাম না। আমি কোন ছাড়, ব্যোমকেশ যখন সকালে ফোনটা পেল তার মুখের কথা থেমে গেল। ফোনটা রেখে আমার দিকে তাকিয়ে বলল, অজিত, একটা বড় সড়ো কিছু ঘটতে চলেছে সেটা আমি জানতাম, কিন্তু সেটা যে এমন কিছু তা আমি আশা করতে পারিনি। আমি তার মুখের দিকে তাকিয়ে বললাম, কি হয়েছে ব্যোমকেশ? খুন হয়ে গেছে একটা, অজিত, খুন। কে? মাধব অধিকারী? না, সেটাই তো আমি আন্দাজ করেছিলাম, কিন্তু খুনটা হয়েছে তার ছেলের, পরেশ অধিকারীর। সে কি? সে তো ছোট ছেলে, তার প্রতি আক্রোশ কার থাকতে পারে? এই এক মিনিট, কালই তো সে আমায় বলেছিল যে তাকে কেউ অনুসরণ করছে, তাহলে সেটা মিথ্যে নয়। না অজিত, এত তাড়াতাড়ি এমন কিছু হয়ে গেল? আচ্ছা চলো একবার সেখানে যাওয়া যাক, আশা করি পুলিশের মধ্যেই এসে গেছে। মাধববাবুর বাড়ি পৌঁছতেই বাইরে পুলিশের গাড়ি দেখা গেল। ভেতরে ঢুকতেই দেখা পাওয়া গেল মাধববাবুর। কেমন যেন বিধ্বস্ত দেখাচ্ছে তাকে, যদিও তাই স্বাভাবিক, পুলিশ মৃতদেহ একটু আগেই নিয়ে গেছে। ঘরের মাঝে সে এক অন্যরকম পরিস্থিতি। কালই এ বাড়িতে এসেছি, তবু আজ যেন এ একটা অন্য জায়গা। ব্যোমকেশ গিয়েই প্রথম পুলিশ অফিসারের সাথে কথা বলল। এই সেই পুলিশ অফিসার যাকে আমরা আগের একটা কেসে সাহায্য করেছিলাম। ব্যোমকেশ এগিয়ে যেতেই সেই পুলিশ অফিসার মিস্টার বসু হাসি মুখে এগিয়ে এসে বললেন, আরে ব্যোমকেশ বাবু যে, খুন হতে না হতেই গোয়েন্দা হাজির? বাহ, দেশের উন্নতি হচ্ছে তাহলে। দেশের উন্নতি হচ্ছে কিনা জানি না, তবে মিস্টার বসু, ওই গোয়েন্দা শব্দটা আমি একদমই পছন্দ করি না। আমি সত্য অন্বেষণ করি মাত্র, তাই আমায় সত্যান্বেষী বলতে পারেন। আর এই কেসটায় আমি আগে থেকেই রয়েছি, তাই। সে কি, আপনি জানতেন ছেলেটা মারা যাবে? না, সেটা নয়। মাধববাবুর একটা কেসে আমি তদন্তের দায়িত্ব নিয়েছি, তবে তার ছেলে যে মারা যেতে পারে এ সন্দেহ আমি করিনি। আচ্ছা, মৃতদেহ কোথায় ছিল? মৃতদেহ ছিল ওই ঘরের বিছানায়। খুনটা যতদূর সম্ভব রাত্রেই হয়েছে। বাড়ির লোক সকালে ব্যাপারটা জানতে পারে, তারপরেই পুলিশে খবর দেয়। এ সময় মাধববাবু এগিয়ে গেল ব্যোমকেশের দিকে। কান্না নেই তার চোখে, বরং মুখটা অতিরিক্ত শক্ত হয়ে আছে। তিনি ধরা গলায় বললেন, ব্যোমকেশ বাবু, এ কি হয়ে গেল বলুন তো? এটা কেন হলো আমি তো বুঝতে পারছি না। আমার জন্যই কি? আপনি এতটা ভেঙে পড়বেন না মাধববাবু, আপনার জন্য কিছু হয়নি। ব্যোমকেশ মাধববাবুর হাত ধরে তাকে একটা চেয়ারে বসালেন। মাধববাবু বললেন, আমার জন্যই ব্যোমকেশ বাবু। কাল পরে এসে বলল, বাবা আজ তুমি আমার ঘরে শোও, আমি তোমার ঘরে রাত্রি থাকি। দেখো, যদি আজ আর সেরকম না হয়। সেই কথা শেষ ব্যোমকেশ বাবু। সকালে সাবিত্রীর ডাকে ঘুম ভেঙে দেখি সব শেষ, সব শেষ শেষ। মাধববাবুর গলাটা কেঁপে গেল, কিন্তু তার চোখে জল এলো না এবারও। ব্যোমকেশ তাকে বসিয়ে রেখে যে ঘরে খুন হয়েছে সেই ঘরটা দেখতে গেল। আমি নিচেই রইলাম। ঘরের একপাশে সাবিত্রী দেবী পাথরের মতো বসে আছেন। তার পাশে বসে মাধববাবুর বোন তাকে সান্ত্বনা দিচ্ছে। ব্যোমকেশ নেমে এলো কিছুক্ষণের মধ্যেই। তারপর আমায় বলল, একবার বাইরে চলো অজিত। বাইরে দেখা গেল দারোয়ানকে পুলিশ জেরা করছে। তাদের একবার বলতেই দারোয়ানকে ব্যোমকেশের কাছে ছেড়ে তারা মিস্টার বসুর দিকে এগিয়ে গেল। ব্যোমকেশ বলল, কাল রাত্রে কি কেউ এসেছিল বা কাউকে বেরিয়ে যেতে দেখেছো? পুলিশের জেরায় দারোয়ান এমনিতেই ভয় পেয়েছিল। সেভাবেই বলল, না না বাবু, আমি পুলিশকেও বলেছি সে কথা। আচ্ছা, ভালো করে ভেবে বলো তো, বাড়ি থেকে কি কেউ কালকে বেরিয়েছিল? দারোয়ান কিছুক্ষণ ভাবল, তারপর বলল, আগে বাবু বেরিয়েছিল সকালে,
তারপর দুপুরে গিন্নিমা বেরিয়েছিল, আর বিকেলে দিদিমণি বেরিয়েছিল। ব্যোমকেশ শুধু হুম বলে ফিরে এলো। আমি বললাম, তাহলে কি বুঝলে ব্যোমকেশ? খুনি বাইরের কেউ হলে সে ভেতরে এলো কি করে? অলোকেশ চান্দিয়ালের কোনো লোক যদি মাধববাবুকে ভয় দেখাতেই যদি। ব্যোমকেশ শুধু একবার জানালার দিকে তাকালো, তারপর বলল, চলো অজিত, একটা কাজ করতে হবে। মিস্টার বসু আর মাধববাবুর সাথে একবার কথা বলে ব্যোমকেশ রাস্তায় নামতেই আমি জানতে চাইলাম, এবার কোথায় ব্যোমকেশ? তুমি বাড়ি ফিরে যাও অজিত, আমায় একবার বেরোতে হবে। তবে তোমার একটা ছোট্ট কাজ দেব, করতে পারবে অজিত? আরে একবার বলেই দেখো না। ব্যোমকেশ যে কাজটা করতে বলল তা কিন্তু আদৌ ছোট ছিল না। আমি আর ব্যোমকেশ যখন একসাথে হলাম তখন প্রায় সন্ধে হয়ে এসেছে। নিজের চেয়ারের ওপর গা এলিয়ে দিয়ে ব্যোমকেশ বলল, তাহলে ব্যাপারটা এত দূর পর্যন্ত বিস্তৃত। আমি শুধু ভেবে যাচ্ছি অলোকেশ চান্দিয়াল লোক লাগিয়ে সব করাচ্ছে। আচ্ছা, তুমি কোথায় গেছিলে? প্রথমে মাধব অধিকারী কারখানা, তারপর সেখান থেকে থানায়, মাঝে পরেশের কলেজের কাছেও একবার যেতে হলো। এবার শুধু একবার মাধব বাবুর ডাক্তারের সঙ্গে দেখা করতে হবে। আবার ডাক্তার কেন? এই তুমি কি ভাবছো বলো তো? অলোকেশ চান্দিয়াল যদি এসব না করায় তাহলে আসল খুনি কে? সেটা জানার জন্যই তো আমাদের একবার ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তারের নাম কি? ডক্টর এস দত্ত, মানে শাশ্বত দত্ত। ডাক্তারের ঠিকানাটা ব্যোমকেশ কখন জোগাড় করেছিল তা আমার জানা নেই। আসলে রহস্য ঘনে উঠলে ব্যোমকেশ এমন অনেক কিছুই আমার থেকে এড়িয়ে যায় তা আমি জানি। ওর ভাবনা আর আমার ভাবনা যে সবসময় মেলে না তা বলাটা অত্যুক্তি করা হবে। সে যাই হোক, পরদিন সকালে আমরা গিয়ে পৌঁছলাম ডক্টর শাশ্বত দত্তের চেম্বারে। বাইরে একটা সাদা ফলকে তার নাম লেখা, ডক্টর শাশ্বত দত্ত, MBBS, কলকাতা। বাইরে বসতেই একজন এসে দাঁড়ালো, একজন বয়স 24-এর মহিলা। আমাদের দিকে হাসি মুখে তাকিয়ে বলল, আপনাদের কি কোনো অ্যাপয়েন্টমেন্ট আছে? ব্যোমকেশও ততটাই হাসি এনে বলল, আপনি গিয়ে বলুন আমরা মাধব অধিকারীর বাড়ি থেকে আসছি। মহিলা চলে যেতেই আমি প্রশ্ন করলাম, ডাক্তারের কাছে কেন ব্যোমকেশ? এই কেসে ডাক্তার কোথা থেকে এলো? একজন সাধারণ মানুষকে অন্য মানুষেরা সাধারণ বলে ভাবলেও একমাত্র ডাক্তারই জানবেন কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। ডক্টর দত্ত হলেন মাধববাবুর ফ্যামিলি ফিজিশিয়ান। আশা করি এবারে তুমি বুঝতে পারছো এখানে আমরা কেন এসেছি। বুঝলাম, তবুও প্রশ্ন করলাম, তুমি কাকে কাকে সন্দেহ করছো বলো তো? সন্দেহের তালিকায় তো সবাই আছে অজিত। মাধববাবু, তার স্ত্রী, বোন এবং পরেশও ছিল, কিন্তু এখন আর সে নেই। পরেশ কেন? সে তো এখনো অনেক ছোট। সম্পত্তি অজিত, এই সম্পত্তি মানুষকে দিয়ে কি কি না করাতে পারে। তার কথা শেষ হলো না, সেই মহিলা এসে বললেন, চলুন, আপনাদের ভেতরে ডাকছে। আমরা উঠে পড়লাম। ডাক্তারের চেহারার বর্ণনা এই রকম, গায়ের রং ফর্সা, চোখে বাধ্যতামূলকভাবে একটা চশমা, গালে অসংখ্য ছোট ছোট বাদামি কালো গুটি মতো, গোফদারি কামানো, সাদা রঙের পোশাক। আমরা ঢুকতেই তিনি বললেন, বসুন। ব্যোমকেশ বসে নমস্কার করে বলল, আমি আপনাকে টেলিফোন করেছিলাম, মাধববাবুর ব্যাপারে একটু জানার ছিল আমার। বলুন, কি জানতে চান? আর আপনার পরিচয়? আমি সত্যান্বেষী, মানে সত্য অন্বেষণ করাই আমার কাজ। আই মিন, ইউ ওয়ান্ট টু সে আপনি ডিটেকটিভ? না, আসলে ডিটেকটিভ শব্দটা আমার ঠিক পছন্দ নয়, তাই সত্যান্বেষী। ওয়েল, বলুন তাহলে আমি কি সাহায্য করতে পারি? মাধববাবু ছেলের মৃত্যুর খবরটা শুনেছেন নিশ্চয়ই? অফকোর্স, আমি ওদের ফ্যামিলি ডাক্তার, আর তাছাড়া মাধবের সাথে আমার প্রায় বন্ধুর মতো সম্পর্ক। ভেরি স্যাড নিউজ, একটা বাচ্চা ছেলে এভাবে। তিনি থামলেন, তারপর সরু চোখে তাকিয়ে বললেন, আপনি কি তাহলে এই কেসের ইনভেস্টিগেশনেই? কিছুটা তাই, তবে আমার মাধববাবুর ব্যাপারেই জানার ছিল।
আর তা আপনি ছাড়া ভালোভাবে কেউ বলতে পারবে না। ওয়েল, বলুন, আই উইল ট্রাই মাই বেস্ট। মাধব বাবুর কি কোনো মানসিক সমস্যা ছিল? একটু ভেবে বললেন ডাক্তার। অফকোর্স নট। সেরকম কিছু তো আমার মনে হয়নি কখনোই। কেন বলুন তো? না, মানে সাধারণ পাগলামি কিংবা ওই ধরনের কোনো সমস্যা নয়। যেমন ধরুন ভুল দেখা, মানে হ্যালুসিয়েশন বা অকারণ ভয় পাওয়া। ডক্টর দত্ত মাথা উঁচু করে ভাবতে লাগলেন, তারপর বললেন, হ্যাঁ, একটা ব্যাপার ছিল। মানে ওর ছোটবেলায় কোনো একটা ট্রমা থেকে ব্যাপারটা হয়েছিল, যেন কেউ ওকে সবসময় দেখছে, এমন একটা সমস্যা ছিল। তবে তা অনেক আগে। একটা অ্যাংজাইটির ওষুধ ওর চলত, সেটা নিলে আর কোনো সমস্যা হতো না। আমি অবাক হয়ে ব্যোমকেশের দিকে তাকালাম। ব্যোমকেশ কিন্তু টেবিলের দিকেই তাকিয়ে আছে। সেভাবে তাকিয়ে থেকেই বলল, আপনাকে যদি বলা হয় এমন কোনো ওষুধ দিতে যাতে আপনি মাধববাবুর সেই আগের সমস্যাটাই আবার ফিরিয়ে আনতে পারবেন, তাহলে আপনি কি করবেন? এসব কি বলছেন আপনি? আমি এমন করতে যাব কেন? টাকার জন্য ডাক্তার, টাকার জন্য। বলে টেবিলের ওপর একটা চাপড় মেরে ব্যোমকেশ বলল, আপনি টাকার জন্য মাধববাবুকে ভুল ওষুধ দিয়েছেন, যাতে সে আবার আগের মতন মানসিক সমস্যায় পড়ে। এবার ডাক্তার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন, তারপর বললেন, হাউ ডেয়ার ইউ! আপনি আমার চেম্বারে দাঁড়িয়ে আমাকেই দোষারোপ করছেন মিথ্যে। আমি আপনাকে পুলিশে দেব। ব্যোমকেশ শান্ত কিন্তু ঠান্ডা গলায় বলল, একটা খুন হয়েছে ডাক্তার। আপনি যদি সব সত্যি বলেন তাহলে হয়তো আমি আপনাকে বাঁচাতে পারি, নইলে কিন্তু বিপদ। ডক্টর দত্ত এবার চেয়ারে বসলেন। সামনে রাখা গ্লাস থেকে জল ঢেলে খেয়ে নিয়ে বললেন, আমি কিচ্ছু করিনি। আমায় করতে বলা হয়েছিল। বলুন। মাধববাবুর বাড়িতে বসেই আজ সকালের চা পান করা হচ্ছে। আসলে ব্যোমকেশই চেয়েছিল আজ সকালেই এই বাড়িতে আসতে। মাধববাবুকে বলতে তিনি একটুও আপত্তি করলেন না, তাই আজ সকালেই আমাদের এই বাড়িতে আগমন। এমন একটা খুনের পর পুলিশ যে বারবার আসবে তা খুবই স্বাভাবিক। খুনের অস্ত্র নাকি পাওয়া গেছে বিছানার পাশেই। ব্যোমকেশ মাধববাবুর দিকে তাকিয়ে বলল, আপনার কোনো উইল করা আছে? হ্যাঁ, সে তো অবশ্যই। তবে সে উইলটা এবার বদলাতে হবে বোধ হয়। কেন? উইলে আমার ছেলেকে সম্পত্তির বেশি অংশ দেওয়া ছিল, তবে শর্ত সাপেক্ষে তাকে আমার স্ত্রী আর বোনকে দেখাশোনা করতে হবে। কিছু আমার স্ত্রীর নামে আর অল্প কিছু বোনের জন্য। এবার তো তা বদলাতে হবে। ভেবেছেন কিছু এই ব্যাপারে? ভেবেছি পুরো সম্পত্তিটাই একটা অনাথ আশ্রমে দান করে যাব। আমার মৃত্যুর পর তারা এই সম্পত্তির অধিকারী হবে, আর আমার স্ত্রী আর বোন মাসিক একটা অর্থ সেখান থেকে পাবে। বাহ, খুব ভালো কথা। আসলে আপনার ছেলের খুনটার পর আমার কেন জানি না মনে হচ্ছে আপনারও প্রাণের সংশয় আছে। তাই আমি দুপক্ষের কথা শুনতে শুনতে অবাক হয়ে যাচ্ছিলাম। তবে আমার চেয়েও বেশি অবাক হচ্ছিল মাধববাবুর স্ত্রী আর বোন। একসময় মাধববাবুর স্ত্রী বললেন, এখন এসবের কোনো দরকার নেই। আগে ছেলেটার কাজকর্ম মিটুক, তারপর যা করার করো। বলে ডুকরে কেঁদে উঠলেন। তাকে সান্ত্বনা দিতে দিতে মাধববাবুর বোন বললেন, আহ দাদা, এই সময় এসব কথা থাক না, পরে হবে খুন। পরে হলে অনেক দেরি হয়ে যাবে যে। কালই আপনি এর ব্যবস্থা করুন, আমরা জুটি মাধববাবু। আমি ব্যোমকেশকে নিয়ে উঠে একবার সেই ঘরে গেলাম যেখানে খুনটা হয়েছে। ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করাই ছিল। সেটা খোলার আগে ব্যোমকেশ বলল, একবার মাধববাবুকে ডেকে আনো তো। আমি নিচে নেমে গেলাম। যখন ওপরে এলাম ব্যোমকেশ দরজার বাইরেই দাঁড়িয়ে বলল, মৃতদেহ প্রথম কে দেখেছিল? আমার বোন। ও অনেক সকালে ঘুম থেকে ওঠে, দরজা খোলা দেখে ও কি দেয়, আর তখনই দেখে এই দৃশ্য। তার মানে দরজা খোলা ছিল, কিন্তু দরজা খোলা থাকার কারণ কি? আসলে এ বাড়িতে কেউ দরজা বন্ধ করে ঘুমায় না, সবাই দরজা খুলে রেখেই ঘুমায়। এটাই চলে আসছে।
ব্যোমকেশ মুখের কাছে হাত এনে দরজা দেখতে দেখতে বলে, তার মানে খুনিকে কোনো বেগই পেতে হয়নি। ঘরের ভেতর বিছানায় সাদা কাপড় বিছানো, এর মাঝেই পড়েছিল পরেশের নিষ্প্রাণ দেহটা। ব্যোমকেশ কিন্তু বিছানার দিকে গেল না, বরং বাকি ঘরটায় ঘুরে কি যেন একটা খুঁজতে লাগলো। একসময় মাধববাবুকে বলল, এই ঘর থেকে কি কিছু সরানো হয়েছে? না তো, পুলিশ বারণ করেছে এখান থেকে কিছু সরিয়ে নিয়ে যেতে, খোলাই তো হয়নি। ব্যোমকেশ একটা হাতের ওপর আর একটা হাতের গুঁতো মেরে বলে, কি যেন একটা কম রয়েছে এই ঘরে। আপনি নিশ্চিত কিচ্ছু সরানো হয়নি? না, আমি একেবারে নিশ্চিত। আচ্ছা, যেদিন পরেশ খুন হলো সেদিন কি আপনি রাত্রে ভয় পেয়েছিলেন? মানে ওই যে আপনার মনে হয় যে কেউ জানলার কাছে দাঁড়িয়ে আছে এমন? মাধববাবু যেন ভীষণ চমকে গেছেন, এমন ভাবে বললেন, আরে তাই তো, সেদিন রাত্রের পর থেকে ওই ব্যাপারটা একদম কমে গেছে। ব্যোমকেশ একটা অদ্ভুত ভাবে হাসলো শব্দ না করে। ব্যোমকেশ আর কিছু বলে না, চিন্তিত মুখে বাইরে বেরিয়ে আসে। তারপর বলে, যত তাড়াতাড়ি সম্ভব উইলটা বদলে নিন। উইল বদলানোর জন্য এত তাড়াহুড়োর কি আছে আমি বুঝলাম না। বাইরে বেরিয়ে ব্যোমকেশকে প্রশ্ন করলে সে শুধু হাসল। তারপর বলল, অজিত, তোমার শরীর সম্পূর্ণ সুস্থ তো? হ্যাঁ, কেন বলো তো? কারণ আজ দুপুর পর্যন্ত হয়তো আমাদের ফেরা হবে না। কিন্তু কেন? আমরা কোথায় যাচ্ছি? আমরা কোথাও যাচ্ছি না অজিত, আমরা অপেক্ষা করব একজনের জন্য। বলে ব্যোমকেশ তার সেই এক পেশে হাসিটা হাসল। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। এই হাসিটা ব্যোমকেশ তখনই হাসে যখন কোনো কেসের সমাধান সে করে ফেলে। আমি ভাবলাম একবার তাকে জিজ্ঞাসা করি, কিন্তু তার যে কোনো ফল হবে না তা ব্যোমকেশের মুখ দেখেই বোঝা যাচ্ছে। প্রায় দুপুরের মাঝামাঝি পর্যন্ত আমরা অপেক্ষা করলাম মাধববাবুর বাড়ির বাইরে এবং ছোট্ট একটা দোকান ঘরের কাছে। এটা চায়ের দোকান, শুধু তো আর বসে থাকা যায় না, তাই আমরা পরপর 4 কাপ করে চা খেলাম। পঞ্চম কাপের জন্য বলবো কিনা ভাবছি, এমন সময় ব্যোমকেশ বলল, চলে এসো অজিত। আমি চায়ের দোকানের টাকাটা মিটিয়ে কোনো রকমে দৌড়ে ব্যোমকেশের পিছু নিলাম। দুপুরে শহরের রাস্তা মানুষে ভরা। আমি প্রথমে বুঝতেই পারলাম না আমরা ঠিক কাকে অনুসরণ করছি, কিন্তু যখন ব্যোমকেশ একটা রিক্সা ডেকে তাকে সামনের রিক্সাটাকে ফলো করতে বলল, তখন সেদিকে তাকিয়ে দেখি সামনের রিক্সায় বসে এক মহিলা। কিছুক্ষণের মধ্যেই সেই মহিলা এক জায়গায় এসে রিক্সা থেকে নামলো। ব্যোমকেশ বলল, আমাদের একটু সামনে নামাও। আমরা নামতে নামতে সেই মহিলা একটা কারখানার মতো জায়গায় এসে দাঁড়িয়েছে, আর আমি অবাক হয়ে দেখলাম এটা মাধববাবুর সেই কারখানা। আমরা দূর থেকে দেখলাম সেই মহিলা গেটের বাইরে দাঁড়িয়ে দারোয়ানকে কি যেন বলতেই সে ভিতরে চলে গেল। আর মহিলা আরো একবার এদিকে ওদিকে তাকালেন। আমরা তাড়াতাড়ি ভিড়ের মধ্যে মিশে গেলাম, কিন্তু তার মুখ ততক্ষণে আমি দেখে নিয়েছি। কাপড়ের আঁচল দিয়ে মুখটা অর্ধেক ঢাকা। আমি রুদ্ধশ্বাসে বললাম, ব্যোমকেশ, এ তো। ব্যোমকেশ আমার দিকে কটমট করে তাকাতেই আমি থেমে গেলাম। এবার গেটের ওপারে যে এসে দাঁড়ালো তাকে আমি চিনি না, কিন্তু তাকে দেখেই ব্যোমকেশ আস্তে আস্তে বলল, চেনো একে? আমি মাথা নাড়ালাম। ব্যোমকেশ বলল, এ হলো কুখ্যাত চোর মদনলাল, যদিও তা তার ছদ্মনাম। আরো কিছুক্ষণ কথা বলে মহিলা এদিক ওদিক তাকিয়ে রাস্তা ধরে এগিয়ে একটা রিক্সা নিল। চলো অজিত, এবার ফেরা যাক। আজ রাত্রে আবার আমাদের নৈশ অভিযানে নামতে হবে। একটা অন্ধকার ঘর, কেউ একজন বিছানায় শুয়ে রয়েছে। অন্ধকার ঘরে আর কেউ কোথাও নেই। বিছানার একপাশে খোলা জানলা দিয়ে হাওয়া আসছে অল্প। সেই হাওয়ায় টেবিলের পর্দাটা উড়ছে, আর উড়ছে দেওয়ালে একটা ক্যালেন্ডার। হঠাৎ একটা মৃদু শব্দে ঘরের দরজাটা খুলে যায়, আর আস্তে আস্তে কেউ ঘরের ভিতরে ঢুকে আসে। তার হাতে একটা ধারালো কিছু চকচক করে ওঠে।
সে টেবিলের কাছে এসে গেলাসটা তুলে দেখে, তারপর বিছানার পাশে দাঁড়িয়ে হাতের জিনিসটা মাথার ওপর তুলে ধরে বিছানায় শুয়ে থাকা মানুষটার বুক লক্ষ্য করে নামিয়ে আনে চোখের পলকে। একবার, দুবার, তিনবার। এরপর সে মুখ নামিয়ে নিচে কি যেন দেখেই বিছানার ওপরের চাদরটা তুলে দিয়েই চকিতে পিছনে তাকাতে যাওয়ার আগেই ঘরের দরজাটা খুলে যায়, আর সাথে সাথেই ঘরের আলো জ্বলে ওঠে। আর হাতের জিনিসটা শক্ত করে ধরে সে দেখে দরজায় দাঁড়িয়ে মাধববাবু, আর ঘরের একপাশে দাঁড়িয়ে ব্যোমকেশ। আপনার খেলা শেষ মাধবী দেবী। এবার ওই কাজটি করবেন না। ব্যোমকেশ বাবু সাবধান। ব্যোমকেশ প্রথম আক্রমণটা সামলে সরে গেলেও দ্বিতীয়বারে তার হাত ছুঁয়ে যায় ছুরিটা। ব্যোমকেশ তার হাতের একটা ধাক্কায় হাত থেকে ছুরিটা ফেলে দেয়। এর মধ্যেই সিঁড়িতে শব্দ, আর অজিতের সাথে মিস্টার বসু, দুজন কনস্টেবল আর দুজন মহিলা কনস্টেবল। তারা এসে মাধবী দেবীকে জাপটে ধরে বাইরে নিয়ে যায়। মিস্টার বসু বলেন, ব্যোমকেশ বাবু, আপনি ফার্স্ট এডটা নিয়ে নিন, আমি ওনাকে নিয়ে যাচ্ছি, কাল খোঁজ দেব। যাওয়ার সময় একবার মাধবী দেবী চিৎকার করে বলতে থাকলেন, ছাড়বো না, কাউকে ছাড়বো না আমি। সবাই মিলে বসার ঘরে এসে বসে। মাধববাবু মাথায় হাত দিয়ে বসে আছেন, তার স্ত্রী পাশে রয়েছে। আমি ব্যোমকেশের হাতে ফার্স্ট এড লাগাচ্ছি। সামান্য আঘাত, তবে রক্ত বেরোচ্ছে। মাধববাবুর স্ত্রী বলেন, কিন্তু ও এমন করলো কেন? কি চাহিদা ছিল ওর? ব্যোমকেশ হাতটা নিজের দিকে টেনে নিয়ে বলে, প্রতিশোধ স্পৃহা। মাধবী দেবী নিজের মতে বিয়ে করেছিলেন, যা এ বাড়ির কারোরই পছন্দ ছিল না। এমনকি ওনার স্বামীর অসুস্থতায় এ বাড়ি থেকে কেউ সাহায্যটুকুও করেনি, তাই তো মাধববাবু? হ্যাঁ তাই, একটু নিচু জাতের ছেলেকে বিয়ে করেছিল। বাবা মানেননি, আমি বা মানব কি করে? কিন্তু পরেশ ওর কি ক্ষতি করেছিল বলুন তো? পরেশ নয়, লক্ষ্য ছিলেন আপনি। মনে আছে সেদিন আপনারা ঘর বদল করেছিলেন, তাই আপনাকে মারতে গিয়ে ভুল করে ওর খুন হয়ে যায়। কিন্তু কেন? শুধুই কি প্রতিশোধ? আপনার সমস্ত সম্পত্তির জন্য ওরা পরিকল্পনা করছিল। আপনার তো জানা উচিত মাধবী দেবীর ছেলে চুরির দায়ে জেল খাটছিল। হ্যাঁ, ও আমায় বলেছিল ওকে ছাড়ানোর কথা, কিন্তু একটা চোরকে আমি ছাড়বো না বলেই দিয়েছিলাম। সে রাগ আর ক্ষোভ জমছিল ওদের মনে। মার ছেলে মিলেই পরিকল্পনা করছিল আপনাকে সরিয়ে দেবা। এর মাঝেই অলোকেশ চান্দিয়ালের সঙ্গে আপনার ঝামেলা ওদের কাছে সুযোগ এনে দেয়। আপনার হয়তো মনে নেই, ছোটবেলায় আপনার একটা সমস্যা ছিল, একটা ভয়, যেন কেউ আপনাকে ফলো করছে সব সময়। সেটা মাধবী দেবী জানতেন। এই কাজে তাকে সাহায্য করেন আপনারই বন্ধু ও ফ্যামিলি ডাক্তার। সে আপনার বোনকে চিনত ও জানত। হয়তো তার সাথে হওয়া ভুলের জন্যই তাকে সাহায্য করে। ওরা ভেবেছিল আপনার মাথা খারাপ হয়ে গেলে আর সবটা গুছিয়ে নিতে সুবিধা হবে, কিন্তু এর মাঝে আমি এসে পড়ি। ওরা ভয় পেয়ে যায়। মাধবী দেবীর ছেলে এবার পরেশকে ফলো করতে শুরু করে। হয়তো অপহরণ করবেই ভেবেছিল, কিন্তু যেদিন আমায় পরেশ সে কথা বলেছিল সেদিনই বাইরে থেকে তা শুনে নেয় মাধবী দেবী। তারপর সেদিন রাত্রে পরেশ আমায় জানায় সেই লোকটার মুখটা অনেকটা আপনার মতোই। এখানেই আমি গুলিয়ে ফেলি, ভাবতে থাকি আপনার অন্য কোনো সন্তানের কথা। কিন্তু এর মাঝেই পরেশের খুন হয়, আর আপনি সেদিন তার ঘরেই শুয়েছিলেন। কাল ওই ঘরে ঢুকে এই যেন একটা নেই মনে হয়েছিল। পরে মনে পড়ে যে ওই গ্লাসের কথা, ওতে ঘুমের ওষুধ ছিল, তাই পরেশ কোনো বাধা দিতে পারেনি। আসলে আপনি হলে আপনিও তা পারতেন না। মাধববাবুর স্ত্রী বলেন, আপনার মাধবীর ওপরে সন্দেহ হলো কখন? যখন জানলাম ওনারা যমজ, আর সেই পরেশকে ফলো করা লোকটি পরেশবাবুর কারখানায় কাজ করলেও তার সাথে একজন মহিলা দেখা করতে আসে। তাই তো মাধববাবুকে বলে উইলের কথাটা বলালাম, যাতে ওরা খুব তাড়াতাড়ি কিছু করে। আর আমি জানতাম আজই ওরা দেখা করবে,
সব দেখলেও হাতে নাতে ধরার জন্য অজিতকে পুলিশের কাছে পাঠিয়ে আমি অপেক্ষা করলাম ওই ঘরে। বাকিটা তো সবার সামনে। মাধববাবু মাথা তুলে বললেন, আমি অন্ধ হয়েছিলাম অকারণ রাগে। আমি যদি সব মেনে নিতাম তাহলে আমার ছেলেটা আজ। ব্যোমকেশ উঠে গিয়ে তার কাঁধে হাত রাখল, বলল, অতীত ভুলে যেতে হয় মাধববাবু। যা হয়ে গেছে তা নিয়ে না ভেবে আগের কথা ভাবো। আশা করছি সব ঠিক হয়ে যাবে। বাড়ি ফিরে ব্যোমকেশ চেয়ারে গায়ে দিয়ে দিল। সত্য, এই সত্য, একবার এদিকে এসো। সত্য এসে দাঁড়াতেই বলল, আজ এক মহিলা খুনির হাতে পড়েছিলাম, একটুর জন্য বেঁচে গেছি। সত্যবতী হাতের চোট দেখে বলল, পরের উপকার করতে গিয়ে নিজে কাণ্ড বাঁধিয়ে নিয়ে আসো। সত্যর চোখটা ছলছল করে উঠল। এই হলো নারী চরিত্র অজিত। কেউ খুন করতেও হাত কাঁপে না, আর কেউ সামান্য আঘাত দেখেই উপকার। আরে কিচ্ছু হয়নি আমার। আরে আমায় মারতে গেলে তো। ব্যোমকেশের কথা শেষ হলো না, তার আগেই সত্যবতী তার মুখে হাত চাপা দিল। তার গাল বেয়ে এক ফোঁটা জল নেমে এলো। মাধববাবু কিন্তু এর মাঝেও একদিন এসেছিলেন। জানালেন মাধবী দেবী ও তার ছেলে দুজনেই এখন শ্রীঘরে, আর যাওয়ার সময় একটা সাদা খাম দিয়ে গেলেন, যা খুব একটা পাতলা কিংবা হালকা ছিল না। তিনি চলে যেতেই আমি বললাম, ব্যোমকেশ, মাধববাবুর জানালায় কাউকে দেখাটা কি তাহলে মিথ্যে ছিল? মিথ্যে নয়, একটা রোগ, যাতে বারবার মনে হয় কেউ তাকে দেখছে, অথচ কিছুটা সত্যিও ছিল ওর মধ্যেই। তাহলে শিওর থেকে সমন সরিয়ে জীবন দেওয়ার এই পুরস্কার। ব্যোমকেশ আর আমি দুজনেই হেসে উঠলাম।